আর হ্যাঁ, যা যা জানবেন এখান থেকে তারপর যা যা করবেন ভেবেচিন্তে সাবধানে মনে রাখবেন। কখনো কখনো শত্রু কিন্তু ঘরেই লুকিয়ে থাকে, তাই সবার থেকে সাবধান। মেহেরাব চলে গেল। মেহের ফাইল খুলে ভাবনায় পড়ে গেল। ফাইলটা ওর বাবার তৈরি করা, কিন্তু মেহেরাবের কাছে এলো কি করে? শুনেছিস কাণ্ড, শুনেছিস মেহের কি করেছে? বাবার উত্তেজিত কণ্ঠে জুনায়েদ হিসিয়ে উঠল। চেঁচাবে না, যা বলো চুপচাপ বলো। বকরুল কিছুটা দমে গেল। মেহের নাকি পুরো বাড়িটা এতিমখানা বানাবে। শুনেছি, আমায় বলেছে ও। তুমি নাচছো কেন এত? প্রপার্টির একটা বড় অংশ ওই শেখ বাড়ি, আর ওটা দান খয়রাতে চলে যাবে। কোথাও যাবে না, এখন যা করেছে করতে দাও, পরে আমি দেখে নেব। কি দেখবি, কি দেখবি? ওই মেয়ে ব্যবসাটাও নাকি নিলামে চড়াবে। টাকা পয়সা দান করবে গরিবদের, আর বাদ বাকি সম্পত্তি ও দান করবে। আমাদের দেবে কেবল একটা বাংলো বাড়ি। এতকাল কি এর জন্য অপেক্ষা করেছি? মেহের বলেছে আমাকে, কিন্তু এটা আটকাতে হবে। পেপারগুলো অন্য কোথাও সাইন হয়ে যাবার আগে আমায় কিছু করতে হবে। ফখরুল গম্ভীর স্বরে বলল। একটা উপায় আছে। কি? মায়ের মতো আর বাবার মতো মেয়েকেও সরিয়ে দেই। জুনায়েদ ফুঁসে উঠল এ কথায়। একদম ভাববে না এ কথা, একদম না। পথের কাঁটা রেখে লাভ কি? ও মরে গেলে সব তোর মায়ের নামে হবে। ওদের বংশের তো তোর মাই বেঁচে আছে। তোর মায়ের মানে আমাদের। ও তো এমনিতেই বেশি দিন বাঁচবে না। যাই হয়ে যাক, মেহেরাব মারার কথা ভাববে না, বলে দিলাম। বাবা, ভালোবাসি আমি ওকে। অন্যের বউকে তুই ভালোবেসে কি হবে? ওকে আমার চাই। ভালোবাসার জন্য তুই এত বড় সম্পত্তি হাতছাড়া করবি নাকি? আরে টাকা হলে কত মেয়ে আসবে যাবে, ওর থেকে ও ভালো মেয়ের সন্ধান আছে আমার কাছে। বললাম না, একটা কথাও নয় এই নিয়ে। আর যদি শুনেছি তাহলে খারাপ হয়ে যাবে। জুনায়েদ রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল। বাড়িতে উঠে হাইওয়ে দিয়ে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। মনে মনে ভাবছে সেই 7 বছরের মেহেরের কথা। মেহের যখন 7 বছরে পড়েছে, জুনায়েদ তখন 15 বছরের। তখন থেকেই মনে সুপ্ত ভালোবাসার বীজ বপন করেছে। জীবনের প্রতিটি চাওয়াতে মেহেরকে রেখেছে। নিজে যতই খারাপ হোক, মেহেরকে কোনো কিছুর আঁচ লাগাতে দেয়নি। যেদিন তার বাবা প্রথমবার মামা মামিকে মারতে চায়, সেদিন সে মেহেরকে বাঁচাতে কিনা করেছে। বেঁচে গেছে তার মেহের, কিন্তু হয়ে গেছে অন্য কারোর। তাই বলে তার হৃদয় চাইবে না তার মেহেরকে। যেদিন মেহেরকে নিয়ে গেল বিয়ে করতে, ইস, সেদিন যদি আটকাতে পারতো, যদি জানতো পরের পরিণতি কি। মেহেরাবের দেয়া ফাইলটা মেহেরের বাবার সাইনগুলো দেখেই চিনে ফেলল মেহের। পুরো ফাইলটা দেখে অবাক হলো মেহের, কেননা ফাইলে ফখরুল আঙ্কেলের নামে ড্রাগের বিজনেসের সকল তথ্য দেয়া। ফখরুল আঙ্কেল ড্রাগের বিজনেস করে ব্যাপারটা অবাক করার মতোই। মাটির মতো সাদা সিধা মানুষটাও এমন অনৈতিক কাজ করতে পারে? দুশ্চিন্তায় পড়ে গেল মেহের। তখনই ফোনটা বেজে উঠল, তার হায়ার করা উকিলের ফোন। দেরি না করে ফোনটা তুলল মেহের। উকিল সাহেব বলুন। ম্যাডাম, আপনার বাবার কেসটার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। একবার কি দেখা করতে পারবেন? কোথায় আসতে হবে বলুন? কাল সন্ধ্যায় আসুন না, কোর্টের সামনের কফি শপটাতেই আসুন। ঠিক আছে, আমি রাখছি। ফোন রেখে মেহেরাবকে খুঁজতে গেল। ফাইলটা মেহেরাবের কাছে এলো কি করে জানতে হবে। নিচে কোথাও মেহেরাবকে না দেখে ময়নাকে জিজ্ঞেস করলো। ময়না, তোমার স্যার কোথায়? বড় ছাড় না ছোট ছাড় ম্যাডাম? মেহরাব স্যার। ছাড় তো নির্বাচনের কাজে গেছে, সকলের বাড়ি বাড়ি বুলেটিন দেওয়ার কাজ আছে। আচ্ছা। মেহের উপরে ওঠার জন্য মোড় নিতেই আবার প্রশ্ন করলো, উনি কেমন আছে? ক্যাডা ম্যাডাম? তোমার স্যারের মা? খালাম্মা ভালো আছে। আচ্ছা, তুমি কাজ করো। মেহের আবার উপরে উঠে গেল। নির্বাচনে যে একটা উদ্যম্য উচ্ছ্বাস নিয়ে এসেছে, সেটা এখন আর পাচ্ছে কেবল নতুন রহস্যের গল্প। এনায়েত খান স্ত্রীর সাথে গল্প করছিলেন। মেহেরাব তখনই ঢুকলো গলা খাকারি দিয়ে। মাকে জিজ্ঞেস করলো, কেমন আছো মা? ভালো। তোর বউ কেমন আছে? ও তো ভালোই থাকবে। তুমি কিছু মনে না করলে বাবাকে একটু নিয়ে যেতে পারি, কথা ছিল। নিয়ে যা। এনায়েত খান বেরিয়ে এলো। বাড়ির বাইরে বাগান, সেখানেই বসলো দুজন। কি বলবে বলে ফেলো। বাবা, মেহেরের পরের প্ল্যান কি সেটা আমি জানি। অফিসের কাজ গড়িয়ে চলে যাবে। তাহলে নির্বাচনে দাঁড়ানোর নাটক কেন? যদি জিতে যায় তাহলে
আমাকে তোমার জেলের খানে টানাবে, তাই আমাদের জেলে পড়তে হলে ওর ক্ষমতার প্রয়োজন, সেটাও এর মাধ্যমে পেতে পারে। বুঝতে পেরেছি তুমি কি করতে চাইছো। আমি ফখরুলের ড্রাগের সব ইনফরমেশন ওকে দিয়ে দিয়েছি। তুমি আসাদুল্লাহর ফাইল ওকে দিয়ে দিয়েছো। হ্যাঁ, ওর কাজে লাগবে। আর ওর নিজে নিজের সত্যটা জানা দরকার। আমি তুমি সত্যি দেখাতে গেলে ব্যাপারটা অন্যদিকে যাবে। নির্বাচনের কি হালচাল সেটা বলো। 50-50 চান্স। তবে আমার এই নিয়ে মাথা ব্যথা নেই, তোমার উপর থেকে কলঙ্কের বোঝা নামলেই হয়। কি করে নামাবে? আমি মেহেরকে ফাইল দিয়ে সাহায্য করেছি। ও আমার কাছে আরও অনেক কিছু এখন জানতে চাইবে। সুযোগ সেটাই মেহেরের বিশ্বাস অর্জন করা। সাবধানে, ফখরুল আর জুনায়েদ টের পেলে অন্যদিকে নিয়ে যাবে। আসছে। মেহেরাব উঠে পেছন ফিরতে দেখতে পায় মেহের দাঁড়িয়ে, কিছুটা হক চকিয়ে গেলেও গলা স্বাভাবিক রেখে বলল, তুমি এখানে কখন এলে? সাবধানে, কি করতে যাচ্ছিলেন শুনি? তেমন কিছু নয়, নির্বাচনের কাজ আর কি। আমার বাবার ফাইল আপনার কাছে এলো কি করে? উত্তরটা খুঁজে বের করো, তাহলে অতীতের শিখরে পৌঁছে যাবে আর সত্যিটা জানতে পারবে। বলবেন না তাই তো? হবু মেয়ের সাহেবা, নিজের তো বুদ্ধি কাজে লাগান। মেহেরান মুচকি হেসে চলে গেল। মেহের ভাবনায় পড়ে রইল ওখানেই। ফখরুল মেহেরকে মারার কথা আবারও জুনায়েদের কানে তুলেছে। জুনায়েদ রেগে একাকার। বাবা, আমার শত্রু হইও না। কি আছে এই মেয়ের মাঝে? তুই ভালো পাবি, আর সম্পত্তি হাত ছাড়া হলে শেষ বোঝার চেষ্টা কর। বলেছে একবার যা হবার মেহের বেঁচে থাকতেই হবে, এর বেশি আর বলিও না। ও থাকলে আমরা কিচ্ছু পাবো না। জুনায়েদ বাবার কলার চেপে ধরল, এবার হিস করে বলল, খবরদার, আরেকবার যা ওর মরার কথা বলো, আমাকে ওকে চাই, বুঝেছো? আর কিচ্ছু চাই না। ফখরুল ঢোক গিল। ছেলের চরম অবনতি সে টের পেয়েছে। জুনায়েদ বাবাকে ধমকে চলে যায়। ফখরুল বুঝতে পারে ছেলে কিছু করবে না, যা করার তাকেই করতে হবে। সে তার পরিচিত একজনকে ফোন করলো। কাল বিকেলে মেহেরের উকিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। খবরটা দিয়ে কিছু টাকা পাঠিয়ে দিল। লোক দিয়ে সাথে দিল মেহেরের ছবি। উকিলের সাথে দেখা করতে বের হবে মেহের। হালকা কমলা রঙের একটা শাড়ি পরিয়ে জড়িয়ে নিল, চোখে সামান্য কাজলের ছোঁয়া দিচ্ছে। তখনই মেহেরা পেল, আর চোখে মেহেরকে দেখে বিড়বিড় করে বলল, এত শাস্ত্রে তো আবারও প্রেমে পড়ে যাব। এই মেয়ে বোঝে না কেন? কথাটা কানে গেল মেহেরের। কি বলেন? তুমি শুনে ফেলেছ? আবার বলুন। বললাম আবারও তোমার প্রেমে পড়ে যাচ্ছে, প্রেম প্রেম পাচ্ছে। অসভ্যের মতো কথাবার্তা। আমি বলতে চেয়েছিলাম নাকি তুমি তো শুনতে চাইলে? ভুল হয়েছে আমার, এবার চুপ করুন আপনি। এত ফুসফুস করে কেন? আমি সাপতেও তাই অসভ্য। বারে, নিজের বউকে ভালোবাসলে অসভ্য? জানতাম না। কথা বাড়াবেন না। যে আপনার হুকুম ম্যাডাম। কোথায় যাচ্ছেন জানতে পারি? না জানলেও চলবে। মেহের তৈরি। মেহেরাবের শেষ কথার উত্তরটা দিয়ে গড়গড় করে বেরিয়ে গেল। বাড়ির বাইরে গাড়িতে ওঠার সাথে সাথে একটা বাইক ফলো করতে লাগলো। মেহেরের গাড়িতে গুন্ডা মতো দুটো লোক বসা। মেহের বেখেয়ালি সেদিকে পার্টি অফিসে মিটিং করছিল জুনায়েদ। তার এক সাগরেদ ফোন করে জানালো কেউ মেহেরের পিছু নিয়েছে। মিটিং ফেলে মেহেরের জন্য বের হয়ে পড়ল সে। মেহরাবের কানে খবর পৌঁছালো মেহেরের জীবন হুমকির মুখে। সে খবর শুনে হতবিহ্বল হয়ে ছুটল মেহরাব। কে বাঁচাবে মেহেরকে? কোর্টের সামনে একটা কফি শপ আছে। মেহের সেখানে উকিলের আসার অপেক্ষা করছে। প্রায় 40 মিনিট দেরি করে উকিল সাহেব সেখানে পৌঁছালেন। মেহেরকে দেখে বিনয়ী হয়ে বললেন, দুঃখিত ম্যাডাম, আসলে টায়ার্ড ছিল তাই দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন। অনেকক্ষণ নিশ্চয়ই বসে থাকতে হয়েছে। হ্যাঁ, তবে দুঃখিত হবার কিছু নেই, কাজটা যেহেতু আমার তাই বসে থাকতে দ্বিধা নেই। কি খাবেন বলুন? আপাতত কিছুই নয়, কেসটা নিয়ে আলোচনা শুরু করুন। ম্যাডাম, এই কেসটা পুরনো, অনেক ইনফরমেশন জোগাড় করতে বেশ পেতে হয়েছে, বলতে পারেন না যে আর। সেটা জানি। কেসটা ফাইল হয় রোড অ্যাক্সিডেন্ট হিসেবে। কেসের তথ্য জানা গেছে গাড়ির ইঞ্জিন ব্রাস্ট হওয়ার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বোমা বা অন্য কারণ লেখা নেই। তখন যে অফিসার কেস তদন্ত করেছে সে আর বেঁচে নেই। জানা গেছে ওই অফিসার ঘুষ খেতে বেশ উত্তাত। আমার মনে হয় টাকা খেয়ে কেসটা সেই নিজ মন মতো করে সাজিয়েছে। এটুকু? এগুলো তো নতুন জানতে পেরেছি, তা নয়। আসল তথ্য হলো তখনকার একজন অফিসারের সাথে আমার কথা হয়েছে। জানা গেছে খানবাড়ির বা খান বংশের কেউ এই কেস চাপা দেওয়ার জন্য বা কেস নিয়ে জানার জন্য থানার চতুর্থ পা রাখেনি।
তাহলে কেসটা ধামাচাপা দিতে চেয়েছিল কে? অবাক হবেন, সে আপনার পরিবারের একজন, নাম ঠিক জানি না, তবে সম্ভবত আপনার ফুফুর স্বামী। মেহের অবাক হলো। কোনো প্রমাণ আছে? এমনিতে কাগজে কলমের প্রমাণ নেই, তবে ওই অফিসার সাক্ষী দিতে প্রস্তুত, যদিও তিনি রিটায়ার্ড। কিন্তু ফখরুল আঙ্কেল কেন এই কাজ করবে? আপনার বাবা মারা যাওয়ার কিছুদিন আগে থানায় ফোন করেছেন, আপনাদের পরিবারের উকিলের সাথে একটা ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করেছেন। মূলত ব্যাপারটা ছিল আপনার ফুফুকে নিয়ে, ঠিক মনে পড়ছে না, ড্রাগস বিষয়ে মামলা ছিল সেটা। তদন্ত করছি আমি, বাকি সূত্র পেয়ে যাব আশা করি। খুবই গোপনে কাজ করবেন। কাক পক্ষীও টের পাবে না, আপনার ফুফুর থেকে সাবধানে থাকবেন। খানবাড়ি কেউ খুন করেনি আমার মাকে? সেটা এখনও বলতে পারছি না, তবে এই কেসটা ধামাচাপা দেওয়ার কাজটা আপনার ফুফু করেছেন। এমনও হতে পারে খান বাড়ির কেউ এক কাজ করেনি, আবার এমনও হতে পারে যে ওরা সবাই মিলিত। বুঝতে পেরেছি, আর কিছু? আপাতত এইটুকুই, ওরা আমার পেছনে মায় লাগিয়েছে, তাই আপনিও সাবধান। আমি তাহলে উঠি ম্যাডাম, জি অবশ্যই। আপনাকে ড্রপ করে দেব? দরকার নেই, গাড়ি আছে। আপনি অতি দ্রুত কেসটা হ্যান্ডেল করুন। ঠিক আছে, আসছি। উকিল সাহেব উঠে চলে গেল। মেহেরের সামনে পড়ে রইল তদন্তের ফাইলখানা। ভাবতেই অবাক লাগছে, বাবার সবচেয়ে বিশ্বস্ত লোকই তার পেছনে ছুরি ঘুরাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে কফি শপ থেকে বেরোলো মেহের। সাথে সাথে একটা গুলি উড়ে আসছে ওর দিকে। মেহের হতবাক, কি করা দরকার বুঝতে পারছে না। গুলিটা যখন ওকে ছুঁই ছুঁই কেউ একজন ধাক্কা মেরে সরে পড়লো মেহেরকে নিয়ে। গুলিটা কফি শপের গ্লাসগুলো ভেঙে খান খান করে ফেললো। মেহের তাকিয়ে দেখলো জুনায়েদ। মেহেরও ততক্ষণে পৌঁছে গেছে। মেহেরকে সুস্থ দেখে গুন্ডা দুটোর পেছনে ধাওয়া করতে লাগলো। জুনায়েদ মেহেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তার রুদ্ধশ্বাস। ঠিক আছে, তুমি ঠিক আছো মেহের? বলো ঠিক আছে। মেহেরের হাত জুনায়েদ ধরে রেখেছে, অস্বস্তি হচ্ছে তার। হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি ঠিক আছি জুনায়েদ ভাই। ওরা কারা? আমাকে কেন মারতে চায়? জুনায়েদ কপালে হাত রাখলো 2 সেকেন্ড, তারপর বলতে লাগলো, শুনলে তোমার মন খারাপ হবে মেহের। বলুন, জানতে চাই আমি। তোমাকে মারলে এখন কার বেশি লাভ হতে পারে মেহের? মাহাতাব মেহেরাব, তার প্রতিদ্বন্দ্বী তুমি, পথের কাটা তুমি, তাই এই লোক লাগিয়েছো। কি বলছেন আপনি? তোমার বাবা মাকে যার বাবা মারতে পারে সে তোমায় মারতে দ্বিধা করবে কি? ক্ষমতার লোভে তোমায় মারতে দুবার ভাববে না। জুনায়েদের কথা শেষ হতে মেহেরাব গুন্ডা দুটোকে ধরে আনলো। গুন্ডা দুটো ভয়ে আদমরা। এখানে আনতে আনতে মেহেরাব ওদের ধুলাই করেছে। মেহের কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেহেরাব জুনায়েদকে বলল, আমার বউয়ের কানে কি বিষ ঢুকাচ্ছিস আমার নামে? বিষ না, বিষাক্ত। এতটাই বলেছে ওকে নিচে মারতে লোক পাঠিয়ে নিজে ধরে এনেছিস। ফালতু কথা বলবে না জুনায়েদ, ওরা তোদের লোক। আমাদের লোক? মাথা খারাপ হয়ে গেছে তোর? মাথাতে এবার তোর খারাপ হবে, এটা যখন সত্যটা বলবে। ঠিক আছে, ওদের থেকে জেনে নেওয়া যাক কে ঠিক আর কে ভুল। জুনায়েদ গুন্ডা দুটোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোদের কে ফাটিয়েছে মেহেরকে মারার জন্য? সত্যি করে বল। মেহরাব ভাই। সত্যি বলছিস তো? না হলে জানে মরবি। সত্য মেহরাব ভাই, ম্যাডামকে মারতে আমাদের 4 লাখ টাকা দিয়েছে। জুনায়েদ এবার মেহেরাবের দিকে তাকিয়ে বলল। সত্যিটা শুনলি তো? মেহেরাব মৃদু হাসলো। ভালোই ছক কষেছিস। কথা ঘুরাবি না। কেন মারতে চাইলি মেহেরকে বল। আমার হৃৎপিণ্ড ওকে মারা তো দূর, ওর দিকে কারো নজর পড়লে আমি তাকে খুন করে ফেলবো। তুই নিজেই তো ওর খুনে। এক কাজ করি, ওদের পুলিশের কাছে পাঠাই, তখন জানা যাবে কোনটা সত্যি আর কোনটা শেখানোর কথা। তুই মেয়র সত্যি, পাল্টা করা তো তোর বা বাঁ হাতের খেলা। নিজের মতো কিট মনে করিস আমাকে? তোদের বাপ ছেলে খেলা আমি শেষ করে ছাড়বো। খারাপ হয়ে যাবে বাপকে টানলে। কি করবি? দেখতে চাস? বলেই জুনায়েদ মেহেরাবের কলারে ধরে ফেললো। মেহেরাবও কম যায় কি, সে এক ঘুষি বসিয়ে দিল জুনায়েদকে। মেহের এদের কাজে অতিষ্ঠ হয়ে বলল, থামুন আপনারা, আর কেউ মারামারি করবে না বলে দিলাম। আমার যা বোঝার বুঝে গেছি আমি। মেহের 2 কদম এগিয়ে গাড়িতে উঠে পড়ল। মেহের যেতেই জুনায়েদ হিস হিস করে বলল, তোকে দেখে নেবো। বলিস আমার একটা ছবি না হয় তোকে দিয়ে দেব, বাঁধিয়ে রাখিস। জুনায়েদ গেল ফখরুলের অফিসে। আইসি ভঙ্গিতে
ফখরুল পান চিবোচ্ছে, যেন তার মাথা থেকে অনেক বড় বোঝা নেমে গেছে। তার সুখটাই সহ্য হলো না জুনায়েদের। এসে বাবার কলার ধরে চেপে ধরলো। আমি বলেছিলাম মেহের দূর থেকে থাকতে, তুমি শুনলে না, ওকে মারতে লোক পাঠালে। আহা স্যার, তোর বাপ হই, আর কি বলছিস তুই? জুনায়েদ কলারটা আরো আট করে চেপে ধরলো। একদম কথা ঘুরাবে না, আমি ভালো করে জানি কে কি করতে পারে। স্যার বাবা, ঠান্ডা মাথায় কথা বল। নিজের বাপকে খুন করে মাকে বিধবা বানাতে তো পারবি না। জুনায়েদ কলার ছেড়ে ধাক্কা মেরে সরিয়ে দিল ফখরুলকে। মেহেরের দিকে যে নজর দেবে তাকে মারতে আমার হাত একটুও কাঁপবে না। সে যদি আমার বাবা হয় তাতেও না। তোর ভালোই হতো, আর মেহেরের তো কিছুই হয়নি, উল্টো ভালো হলো। মেহরাব আর মেহেরের সম্পর্কের ফাটলটা আরো বাড়ালো। শেষবারের মতো সতর্ক করছি তোমাকে, মেহেরের থেকে দূরে থাকো, দূরে মানে দূরে। জুনায়েদ চলে গেল। ফখরুল নিজের পাঞ্জাবির কলারটা ঠিকঠাক করে নিল। ছেলে তার বেশি উঠছে, পাখা কেটে দিতে হবে। জনসভা মিটিং শেষ করে এলো মেহের। আর মাত্র 3 দিন পর নির্বাচন। এর আগে মেহেরকে অনেক কিছু করতে হবে। অফিসের মিটিং পোস্টপন্ড করে আজ সন্ধ্যায় নিয়ে এসেছে। গতকালের ঘটনার পর মেহেরাবের সাথে আর দেখা হয়নি মেহেরের। কে জানে কোথায় মেহেরাব। নিজের ভাবনা বাদ দিল মেহের। ধীর পায়ে হেঁটে গেল ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমে এনায়েত খান চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছে। মেহের ময়নাকে চায়ের কথা বলে সোফায় বসলো। ঠিক এনায়েত খানের মুখোমুখি। এনায়েত খান টিভি থেকে চোখ সরিয়ে তাকালো মেহেরের দিকে। সামনে থাকা টির টেবিলে রিমোট। মেহের টিভিটা বন্ধ করে দিল। এনায়েত খান গম্ভীর স্বরে বলল, এই বেয়াদবির মানে কি? ক্ষমা করবেন শ্বশুরমশাই, আপনার সাথে কথা আছে। আমার সাথেও? তাও তোমার কথা? কি কথা থাকতে পারে? আমার মাকে কেন খুন করেছেন? কতবার বলবো তোমার মাকে আমি খুন করিনি? তাহলে কে করেছে? বলে কি লাভ? তুমি কি বিশ্বাস করবে? শুনতে চাই আমি। তোমার ফুফা ফখরুল। মেহের এমনই একটা জবাব আশা করেছে, তাই অবাক হলো না। মেরে ফেলার কারণ কি? তোমার বাবার সম্পত্তি। তাহলে আমায় আর বাবাকে বাঁচিয়ে রাখলেন কেন? তোমাদের বাঁচিয়ে রাখেনি বলতে পারো, তোমার ভাগ্যের জোরে বেঁচে গেছিলে। মানে? পুরো পরিবারকে মারার প্ল্যান ছিল ফখরুলের, কিন্তু তোমার ভাগ্যক্রমে বেঁচে যাও, আর সবটা দোষ আমার ঘাড়ে এসে পড়ে। এর কি কোনো প্রমাণ আছে? না, নেই। আমার মুখের কথাই প্রমাণ। তবে অন্য একটা প্রমাণ আছে, আমি তোমাকে সেটা দিতে পারি। কি প্রমাণ? দাঁড়াও। এনায়েত খান উঠে গেলেন। নিজের কামরায় থাকা একটা অডিও রেকর্ডার নিয়ে এলেন। এটা সে রেকর্ডার ফখরুল যখন আসাদুল্লাহ শেখকে মারার জন্য এনায়েত খানের সাথে ডিল করতে এসেছিল। এনায়েত খান মেহেরের হাতে রেকর্ডটা তুলে দিল। এখানে এমন কিছু আছে যেটা থেকে তুমি প্রমাণ পেয়ে যাবে। আশা করি এরপর আর আমার ছেলের প্রতি আর অভিযোগ থাকবে না। আপনার ছেলের প্রতি আমার অভিযোগ অনেক আগেই ফুরিয়ে গেছে। রেকর্ডটা নিয়ে মেহের চলে গেল। এনায়েত খান একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও টিভি নিয়ে বসলেন। প্রতিদিন নিজের মতো করে খাবার খেয়ে নেয় মেহের। আজ সকলকে অবাক করে দিয়ে দুপুরের খাবারটা সকলের সাথেই খেতে বসলো। রাবিয়া দেখলেন, কিছু বললেন না। নীরবে নিজের খাওয়া শেষ করলো। মেহের একটা শব্দ করলো না। খাবার টেবিলে মেহেরাব নেই, সে নিয়েও কিছু বলল না। খাওয়া শেষ হলে হাত ধুয়ে উঠতে উঠতে রাবিয়ার দিকে তাকিয়ে বলল, আমায় ক্ষমা করবেন, আপনার মেয়ে ভেবে সবটা ভুলে যাবেন। আমার খারাপ ব্যবহারের জন্য লজ্জিত আমি। রাবিয়ার জবাবের অপেক্ষা না করে চলে গেল মেহের। রাবিয়া সহ সবাই অবাক, এই ভেবে যে এই মেয়েও ক্ষমা চাইতে পারে। বাড়ির কাউকে কিছু না বলে সন্ধ্যায় মিটিংয়ের জন্য অফিসে চলে এলো মেহের। সকলেই উপস্থিত। আজ মেহের বেশ শক্ত। আজকের মিটিংয়ে ফখরুল আর জুনায়েদও রয়েছে। প্রথমে মেহেরই শুরু করলো। মিটিংটা জরুরি ভিত্তিতে আজ সন্ধ্যায় রাখার জন্য দুঃখিত, তবে কি করব বলুন। গত 5 দিনে আপনাদের যে দায়িত্ব দিয়েছি তা 1/3 শেষ হয়নি। বলেছিলাম আমাকে লিগ্যাল হিসেবটা দিতে, তার গন্ধ কেউ আমায় শুকতে দেয়নি। আর কোম্পানির ডেভেলপমেন্টের কথা তো বাদই দিলাম। সকলেই চুপ। মেহের বলতে লাগলো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার অফিসের পুরো দায়িত্ব আমিই নেব। কোম্পানি আমার, অফিস আমার, দায়িত্বও আমার নেওয়া উচিত। আরেকজন বলে উঠলো, মানে হলো আপনারা সকলেই অনেক দিন ধরে কাজ করছেন। আমার বাবার জন্য করেছেন, ফখরুল আঙ্কেলের জন্য করেছেন। আমার মনে হয় আপনাদের এবার বিশ্রাম নেওয়া দরকার।
যারা এই কোম্পানির সাথে আর ফখরুল আঙ্কেলের সাথে বিগত বছরগুলোতে কাজ করেছেন তাদের এবার বিদায়ের পালা। আরেকজন বলে উঠল। ম্যাডাম কি আমাদের রেজিগনেশন দিতে বলেছেন? এটা বুঝতে তো এত সময় নেবার কথা নয়, তবে হ্যাঁ, কষ্ট করে আপনাদের রেজিগনেশন দিতে হবে না, আমি টাইপ করে রেখেছি, আপনারা সাইন করে দেবেন। আগের ব্যক্তি বলল। ম্যাডাম কি কাজটা ঠিক করেছেন? ঠিক ভুল দেখা দেখি পরে করব, আপাতত আগাছা পরিষ্কার করতে হবে, তা না হলে আগাছাতে বিষাক্ত কীট কখন জন্ম নেবে কে জানে। অপমান করেছেন? বুঝতে পারলে জিজ্ঞেস করছেন কেন বারবার? পস্তাতে হবে। পস্তাবো না হয়, আপনারা এবার আসতে পারেন। সকলেই গম গম মেজাজ নিয়ে বেরিয়ে গেল। মেহের এবার ফখরুলের দিকে তাকিয়ে বলল। ফখরুল আঙ্কেল, বলো মা। আপনাকে জেলে দিতে খুব ইচ্ছে করছে, এখন এটা স্থগিত রাখছি, নির্বাচনের পর দেখছি ব্যাপারটা। আজকের পর আপনাকে যেন অফিসে না দেখি। কি হয়েছে মা? বিস্তারিত না জানলেও চলবে, আর আমার মনে হয় না আপনি জানেন না। আপনি জানেন সবটাই, কিন্তু ভান করেন যেন কিছুই জানেন না। আমার সামনে এই নাটক না করলেও হবে, আসুন এবার। ফখরুল গলা ঝাড়া দিয়ে চলে গেল। মেহের এবার জুনায়েদের দিকে তাকিয়ে বলল। আপনার বাবার কুকীর্তির কথা কি আপনি জানতেন? কোন বিষয় মেহের? ওনার ড্রাগের বিজনেস, যেটা উনি এখনো চালিয়ে যাচ্ছেন, আর আমার মা বাবার হত্যা। জুনায়েদ একটা ঢোক গিলে অবাক হওয়ার ভঙ্গি করে বলে। কি বলছো তুমি বাবা? হ্যাঁ, এমনকি আমাকে মারতেও উনি লোক পাঠিয়েছেন। কি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমিও অবাকই হয়েছি, আমার আপনজনই আমার পেছনে ছুরি মারলো। তোমাকে কে বলেছে এসব? সত্যি কি কখনো চাপা থাকে জুনায়েদ ভাই? আর কি জেনেছো? অনেক কিছুই জানার বাকি, আস্তে আস্তে জেনে নেব। আসছি। বিদায় নিয়ে মেহের চলে গেল। জুনায়েদ তত্তর করে ঘামছে। ওকে এখনই কিছু করতে হবে, সবটা সত্যি জানতে দেয়া যাবে না মেহেরকে, কিছুতেই না। আছোয়া হয়ে বিছানায় শুয়ে আছে মেহেরাব, হাতে ব্যান্ডেজ করা। অফিস থেকে ফিরে মেহেরাবের হাতে ব্যান্ডেজ দেখে ভেতরটা আটকে উঠল যেন মেহেরের, কিন্তু কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দেখে মেহেরাব আগের মতোই শুয়ে আছে, কি যেন ভাবছে। মেহের কি একটা ভেবে পাশে গিয়ে বসলো। কি ভাবছেন? অবাক হলো মেহেরাব। মেহের এতক্ষণ ধরে এখানেই টেরও পেল না। ব্যাপারটা বিস্মিত করলো মেহেরকে। কি চমকাচ্ছেন কেন? না মানে তুমি কখন এলে? এসেছি তো অনেক আগেই, আমাকে দেখে আপনি এমন ভূত দেখার মতো চমকে উঠলেন কেন? তুমি এসেছিলে টের পাইনি। কি ভেবেছিলেন? কিছু না। মিথ্যে কেন বলছেন? মিথ্যা নয়, বাদ দাও। আগে আমাকে এটা বলো মেহেরজান, আজ আমার সাথে এত নমনীয় কেন? ভদ্রতার খাতিরে জানতে চাইলাম, আপনি কি ভাবছেন? এটাকে যদি নমনীয়তা ভাবেন তাহলে ভুল। ভুল না মেহেরজান, আমি জানি আমার প্রতি ভালোবাসাটা আজও রয়ে গেছে। ভুল। মেহেরাবের পাশ থেকে উঠে গেল। মেহের হাসতে লাগলো। আয়নার সামনে গিয়ে মেহের জিজ্ঞেস করলো। হাতে ব্যথা পেয়েছেন কি করে? একজনকে মারতে গিয়েছিলাম, ভাগ্য ভালো বেঁচে গেছে। কাকে? তোমায় বলা নিষেধ। তাহলে থাক। রাগ করলে মনে হচ্ছে? রাগ করবো কেন? আপনি কে হন আমার যে আমি আপনার উপর রাগ করব? মেহেরাব উঠে এসে মেহেরের গা ঘেঁষে দাঁড়ালো। মেহের সরে যেতে চাইলো, হাত ধরে বলল। আমি তোমার কি হই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, কি বলো? এমনিতেও আমাদের বিয়ের পর বাক্সটা সারতে পারিনি, তার আগেই তুমি পকার পর হয়ে গেলে। মেহের ঘাবড়ে গিয়ে বলল। ছাড়ুন হাত। ছেড়ে দেবো বলে তো ধরিনি। মেহেরাব মেহেরের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই ফোনটা বেজে উঠল বিছানায়। মেহেরাব মেহেরের হাত ছেড়ে দিয়ে ফোন রিসিভ করলো, দুবার হুম হুম করে বলল। আসছে আমি এক্ষুনি। তারপর ড্রয়ার থেকে পিস্তলটা পাঞ্জাবির পকেটে নিয়ে মেহেরের দিকে তাকালো। মেহের অবাক চোখে নিজের প্রশ্ন ছুড়ে দিল। জরুরি কাজ মেহেরজান, ডোন্ট মাইন্ড। বাসটা ওখান থেকে এসে করব। আর কাউকে মারতে গিয়ে হাতে লাগেনি, বাইক স্লিপ করে পড়ে গিয়েছিলাম। একটা হাসি দিয়ে মেহেরাব চলে গেল। কেন জানি মেহেরাবের হাসিটা দেখে মেহেরের বুকটা জ্বালা করতে লাগলো। কোনো বিপদ নয় তো? সময় যেতে যেতে রাত 12টা বেজে গেল। মেহেরাবের আসার সময় নেই, মেহেরাবের আসার নাম নেই। মেহেরের টেনশন হচ্ছে। এই মানুষটাকে এতকাল ভুল বুঝেছে, যখন ভালোবাসার শুরু হবে তখন থেকে বিচ্ছেদের পূর্তে হয়েছে, আর এতদিন পর যখন বিচ্ছেদ বিলীন হয়ে ভালোবাসার গল্প আবারও শুরু হবে
তখনই আবার বিরহ উথাল পাথাল মন নিয়ে মেহেরের নিচে নামলো। লাইটস অফ, বাড়িতে কোনো সারা শব্দ নেই, যেন এই বাড়িতে কেউ থাকে না। একটা মৃত্যুপরী এটা। মেহের ধীরে ধীরে নিজের শাশুড়ির রুমে উকি দিল। দরজাটা ভেজানো, ওরা ঘুমাচ্ছে। ময়নার ঘরে উকি দিল, ও ঘুমাচ্ছে। তবুও বাড়িটা এত ভূতের বাড়ির মতো লাগছে কেন? মেহের দোতলায় ওঠার জন্য মোড় নিতেই বাড়ির সদর দরজার খোলার শব্দ হলো। মেহের দেখলো মহসিন দাঁড়িয়ে, সারা শরীরের ঘাম চটচট করছে। মেহের জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? কি হয়েছে মহসিন ভাই? ভাবি জলদি চলেন, ভাইজান। কাঁপাচ্ছে মহসিন। মেহেরের ভেতর শুকিয়ে গেল। কথা না শুনেই বলল, আমায় নিয়ে চলুন, এক্ষুনি ওনার কাছে নিয়ে চলুন আমায়। মহসিন দেরি না করে মেহেরকে নিয়ে গাড়িতে উঠলো। গাড়ি নিয়ে সোজা থামলো একটা জমজমাট রেস্টুরেন্টের সামনে। মেহের অবাক হলো। কোথায় নিয়ে এলেন আমায়? ভাইজান ভিতরে আছে, ভাবিজান জায়গা দেখেন। মেহের নেমে পড়লো, হন্তদন্ত হয়ে ভেতরে গেল। ভেতরে যেতেই একজন ওয়েটার এসে মেহেরকে দুতলায় নিয়ে গেল। দুতলাটা রেস্টুরেন্টের ছাদে। মেহের আবারও অবাক হলো, কি সুন্দর করে চারপাশটা সাজানো, কি আলোয় আলোকিত। কিন্তু মেহেরাব কোথায়? মেহের আশেপাশে চোখ ঘুরিয়ে দেখতে লাগলো, না, কেউ নেই। মেহের এবার ডাকতে লাগলো, মেহরাব, আপনি কোথায়? পেছন থেকে মেহেরকে কেউ আষ্টে পিষ্টে ধরলো। মেহেরের শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। একটা কাপা কাপা কণ্ঠে বলল, ছাড়ুন। মেহেরাব কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ছাড়ার জন্য কি বারবার ধরি মেহেরজান? মেহেরের গলা কাঁপছে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। মেহেরাব কানের কাছে আবার মুখ নিয়ে বলল, হ্যাপি বার্থডে। মেহের অবাক হলো, আজ তার জন্মদিন, অথচ ওর মনেই নেই। মেহেরাব এবার মেহেরকে ছেড়ে একটা টেবিলের দিকে গিয়ে দাঁড়ালো। মেহেরকে ইশারা করে ডেকে বলল, মাই ডিয়ার প্রিটি ওয়াইফ, কাম হিয়ার। মেহের বিনা বাক্যে এগিয়ে গেল মেহেরাবের কাছে। একটা চাকু মেহেরের হাতে দিয়ে মেহেরাব চোখে দিয়ে ইশারা করলো কেক কাটতে। মেহের চুপচাপ কেক কেটে মেহেরাবের মুখে কেক তুলে দিল। তারপর হু হু করে কেঁদে ফেলল। আজ আব্বুর ডেথ অ্যানিভার্সারি বলেই মেহেরাবের বুকে ঢলে পড়ল। কান্নার স্রোত তত্তর করে বেড়ে চলল। মেহেরাব থামালো না, কাঁদতে দিল মেয়েটাকে। কখনো কখনো কাঁদা খুবই জরুরি। মেহেরের কান্না থামলো বেশ পরে। মেহেরাব চোখের পানি মুছে দিয়ে মেহেরকে কোলে তুলে নিল। বাড়ি যাবার পালা। বাড়ি ফিরতে ফিরতে গাড়িতে মেহের ঘুমিয়ে পড়েছে। চোখের কোণে শিশিরের মতো এক ফোঁটা জল এখনো বিদ্যমান। মেহেরের ঘুম যেন না ভাঙে, তাই অতি সাবধানে মেহেরাব ওকে গাড়ি থেকে নামালো। বিছানায় শুয়ে দিয়ে আলতো করে কপালে একখানা চুমু এঁকে দিল। তারপর দরজা ফেরিয়ে বাইরে চলে এলো। দুদিন পরে নির্বাচন, এর মধ্যেই সব হিসেব মেটাতে হবে। রাত 2টো বাজে বেরিয়ে গেল মেহেরাব। সে কোম্পানির 32 নাম্বার গোডাউনে জুনাইদ বসে আছে, হাতে পিস্তল, পাশে ফখরুল। জুনাইদ চিন্তিত, সেটা বুঝে গেছে ফখরুল, কিন্তু এখন ছেলের সাথে জরুরি কথা বলা দরকার। ছেলের ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না। নিজে যে ছেলের জন্মদাতা আজ কিনা তাকেই ভয় পেতে হচ্ছে। ফখরুলের অপেক্ষার পালা শেষ করে মুখ খুলল জুনায়েদ। বাবা, তুমি জেলে চলে যাও। ছেলের এমন কথা শুনে অবাক হয় ফখরুল। জেলে যাব মানে মেহেরের কাছে তো তুমি ধরা পড়ে গেছো। মেহের তোমাকে ছাড়বে না। আর তুমি তো জানো আমি কত ভালোবাসি ওকে। আমার ওকে চাই। তুমি মেহেরাবকে মেরে দাও, তারপর জেলে চলে যাও। পাগল হয়েছিস তুই? জেলে গেলে আমি বাঁচবো? ফাঁসিতে ঝুলিয়ে দেবে আমায়। আর তুই নিজে পাপ করে আমায় জেলে যেতে বলছিস? পাপ করা তোমার থেকে শিখেছি। না হলে কি বাপ নিজের মেয়েকে মেরে ফেলে তাকে এতকাল সবার থেকে বাঁচিয়ে রাখি? জুনায়েদ, মুখ বন্ধ। আমি যা বলবো তা করতে হবে। এতে আমায় টানবে না, তাহলে ভালো থাকবে। শাস্তি কমিয়ে জামিন করে আনবো। তোমার ঘাড়ে চাপানোর মতো কেস কিন্তু অভাব নেই। আর কথা না শুনলে হাতে এটা দেখতে পাচ্ছ তো? জুনায়েদ, আচ্ছা হবে না। আর মেহেরের কানে আমায় নিয়ে একটা কোথাও যদি চায় বা ও জানতে পারে, তাহলে তোমার রক্ষা নেই। জুনাইদ বের হয়ে যাচ্ছে। ফখরুল জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? তোমাকে যা বলেছি করো। আমি কোথায় যাচ্ছি তোমার দেখতে হবে না।
জুনায়েদ শান্ত ভঙ্গিতে বেরিয়ে গেল। ফখরুল হাসতে লাগলো। অট্টহাসি আচমকা হাসি থামিয়ে দিয়ে নিজের মনেই বকতে লাগলো। এ দেখি আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, এখন আমাকেই সবল দিচ্ছে। তবে এ সাপের বিষ দাঁত আমি ভেঙেই তবে ছাড়বো। রাতে কান্নার ফলে মেহেরের ঘুম বেশ গাঢ়ই হলো। যখন উঠল তো ঘড়িতে তখন 11:30। এই বেলা পর্যন্ত ঘুমানো মেহেরের ছোট্ট বেলার অভ্যেস ছিল। বাবা মারা যাওয়ার পর সব উবে গেছিল। আজ কতদিন পর আবার পুরনো দিনের মতো ঘুমালো ও। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে টি টেবিলে ধোয়া ওঠা গরম চা। মেহেরের মনটা ভালো হয়ে গেল। এই রোদ মিশ্রিত সকালে 1 কাপ চা মন্দ কি। চায়ের চুমুক দিয়ে মনটা আরো ভালো হয়ে গেল। চাটা অন্যরকম, বুঝে গেল মেহের অন্য কেউ বানিয়েছে। তখনই নাস্তা হাতে মেহেরাব ঢুকলো। শুভ সকাল মেহেরজান। আড়ালে মুচকি হেসে মেহের জবাব দেয়, হুম। শুধু তো আর কি বলবো? চা কেমন হলো বলবে না? ভালো, তবে এসবের দরকার ছিল না। অবশ্যই ছিল। বউ আমার এমনিতেই নারাজ, মন তো জয় করতেই হবে। ভালোবাসার অভাব বোধ করছি বউ, না মানলে ভালোবাসা পাবো কই? ভালোবাসা? হ্যাঁ, তোমার হৃদয় আমার জন্য সুপ্ত ভালোবাসাটা জাগিয়ে তুলতে হবে। ভালোবাসা যদি থেকেই থাকে তাহলে এমনিতেই জাগবে, জাগাতে হবে না। তা মেহেরজান, আমার জন্য তোমার মনে ভালোবাসা আছে তো? মেহের নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল, জবাব দিল না। তখনই মেহেরের ফোন বেজে উঠল। উকিল সাহেবের ফোন। মেহের তুলল ফোনটা, তারপর কল কেটে ওয়ার্ড্রোব থেকে একটা শাড়ি বের করে নিল ব্যস্ত ভঙ্গিতে। ব্যস্ততা দেখে মেহেরাব জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? বেরোতে হবে। নাস্তা? একেবারে দুপুরে ভাত খাবো, এখন যেতে হবে। আমি আসবো তোমার সাথে। প্রয়োজন নেই। মেহের তৈরি হতে চলে গেল। উকিল সাহেবের সামনে বসে আছে মেহের। উকিল সাহেব কেস নিয়ে আলোচনা করছেন। ম্যাডাম, ফখরুলের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে নিয়েছি। আপনার দেওয়া প্রমাণগুলো কাজে লেগেছে, তবে ফখরুল সাহেব পালিয়ে গেছেন। খবর পেয়েছি সেটা। আপনি কি পুরো রেকর্ডটা শুনেছিলেন? না। আমার মনে হয় আবার শোনা দরকার। আরও একটা বিষয়, ফখরুলের মেয়ে রুই আপনার কাজিন। মারা গেছে ও। মারা হয়েছিল, মামলা করা হয়েছিল মাতা মেহরবারের বিরুদ্ধে, কিন্তু কিছু প্রমাণ হয়নি, তাই মামলা আর এগোয়নি। হ্যাঁ। ওনার মার্ডারটা ফখরুল সাহেব নিজে করেছেন। ভাবতে পারছেন নিজের মেয়ের খুন নিজে করেছেন? কেমন বাবা? মেহেরের ভেতরটা মুচড়ে উঠল। চোখ দুটো ছলছল করছে, তবে গলার স্বর স্বাভাবিক। আর কোনো খবর আছে? ম্যাডাম, আপনার হাজব্যান্ড অনেক অনেক হেল্প করেছে কেসটা সলভ করতে। মেহরাব খান? জি। তাহলে এখন আসি। আপনার বাবা খুনিকে জানবেন না ম্যাডাম? ফখরুল আঙ্কেল আর কে হবে? আরও একজন আছে ম্যাডাম। কে সে? জুনায়েদ, আপনার কাজিন। শুধু তাই নয়, আপনার বাবার খুন, রোমের খুন, সব কিছুতেই জড়িত। আপনার ফুবুর এই অবস্থার জন্য জুনায়েদ দায়ী। দিনের পর দিন আপনার ফুবুকে প্যারালাইসিসের ওষুধ দিয়ে এ হাল করছেন। তবে তার লালাসা কিন্তু টাকা পয়সা নয়, আপনি নিজেই। কাল নির্বাচন, আপনি বুঝে শুনে প্রতিটা পদক্ষেপ নেবেন। আমি জুনায়েদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। ফখরুল সাহেব নিজে ছাড়া জুনায়েদের খিলাফে আর প্রমাণ নেই, তাই অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে সময় লাগছে। আপনার জীবনে ঝুঁকি নেই, তবে মেহরাব স্যারের জীবনে ঝুঁকি আছে। এখন পর্যন্ত যত তথ্য পেলাম তাতে বোঝা গেছে জুনায়েদ আপনাকে যখন পাবে না, মেহরাব সাহেবকেও কেটে দেবে না। উকিল সাহেবের শেষের কথাগুলো শুনে মেহের থমকে গেল। যাদের বিশ্বাস করেছে তারাই পিছনে ছুরি চালাচ্ছে, আর যাকে অবিশ্বাস করেছে সেই প্রকৃতপক্ষে তাকে আগলে রাখতে চাইছে। মেহের কিছু বলল না, আর সোজা গাড়িতে উঠে গেল। ফোন করলো জনতা পার্টি অফিসে। মেহেরের মনোনয়ন পত্র প্রত্যাখ্যান করতে বলল। নিজে মেয়র পদপ্রার্থী থেকে উঠে দাঁড়াবে সে। কালকের নির্বাচনে জয়ী হবে একজন, তার স্বামী মাহতাব মেহরাব খান। তারপর তার পিএকে ফোন করে ফাতেমাকে তার বাড়িতে শিফট করে কড়া গার্ডের ব্যবস্থা করতে লাগলো। এমনকি পুল ও কমিশনারকে ফোন করে খানবাড়ির নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগ দিল। তারপর অফিসের জন্য ড্রাইভারকে যেতে বলল। জুনায়েদ বসে বসে পেন্সিল দিয়ে
নিজের দাঁত খোঁচাচ্ছিলেন। আচমকা মেহেরকে কেবিনে ঢুকতে দেখে কিছুটা ভড়কে গেল। মুখে হাসি এনে বলল, মেহের, তুমি এ সময় এখানে? মেহের নিজেকে স্বাভাবিক রেখে বলল, আপনার বাবার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে, সেই কথা শুনেছেন নিশ্চয়ই জুনায়েদ ভাই। মন মরা হবার ভান করে জুনায়েদ বলল, শুনেছি। ওনাকে পুলিশ পাগলের মতো খুঁজছে। নির্বাচনের আগে খুঁজে বের করতে না পারলে আমার জীবনে ঝুঁকি আছে। উনি আমার বাবাকে, নিজের মেয়েকে মেরেছে, এখন আমায় ছাড়বে না উনি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না মেহের। আপনি কি জানেন উনি কোথায়? না তো। না জানাই ভালো। ওনার মতো একটা মানুষের ছেলে কি করে হলেন বলুন তো? জুনায়েদ চুপ। মেহের বলে উঠল, ফুপু কেমন আছে? ভালোই। সকালে ডক্টরের সাথে কথা হয়েছে আমার। ফুপু বিশেষ ভালো নেই। ওনাকে আমি খানবাড়িতে পাঠিয়ে দিয়েছি। পাগল হয়ে গেছো? শত্রুর কাছে তুমি মাকে রেখে এসেছো? আসল শত্রু তো ঘরেই লুকিয়েছিল। আপনার বাবাই তো শত্রু। ওরা তো কিছুই করেনি, প্রমাণ তো পেয়ে গেছেন। তা পেয়েছি। তাহলে তো হলোই। ফুপুকে অতি দ্রুত সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করছি আমি। স্বামী আর ছেলে ছাড়া তার অযত্ন হবে না, এটা বলতেই এসেছিলাম। মেহের চলে যাচ্ছিল, জুনায়েদ পিছু ডাকলো, মেহের, তুমি কি মায়ের সাথে চলে যাবে? না, আমার লোক যাবে। আর আমার স্বামী শ্বশুর নির্দোষ, তাই আমার সংসার ফেলে কেন যাব? মেহেরাবকে তুমি মেনে নিয়েছো? মেহরাবকে আমি ভালোবাসি। ভুল বোঝাবুঝির জন্য দূরত্ব বেড়েছিল, ভালোবাসা তো কমেনি। আগেও বাসতাম, এখনো বাসি। জুনায়েদ বিড়বিড় করে বলল, তার মানে তুমি কখনো আমার হবে না? কিছু বললেন? না, কিছু না, তুমি যাও। মেহের চলে গেল। জুনায়েদ হাতে থাকা পেন্সিলটা হাত দিয়ে ভেঙে ফেলল। তারপর তার সাগরেটকে ফোন করে বলল, কাল নির্বাচনের মঞ্চের যেন মাহতাব মেহরাব জীবিত না থাকে। ঘটনাস্থলে আমার বাপকে যে করেই হোক খুঁজে হাজির রাখবি, আর খুনের দায় ফখরুল নেবে। তারপর ফোনটা কেটে একটা আছাড় মেরে ফোনটা টুকরো টুকরো করে ফেলল। সকালে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে নিজেকে আয়নায় দেখছিল মেহরাব। হাতের ব্যান্ডেজ খুলে গেছে তার। ব্যান্ডেজটায় চোখ পড়তেই সেদিন হাতে পিস্তল হাতে পেরিয়ে যাবার কথাটা মনে পড়ল। সেদিন রাতে মহসিন খবর এনে দিয়েছিল মেহরাবকে যে ফখরুল মেহেরকে খান বাড়িতে খুন করে পুরো দোষ মেহরাবের ঘাড়ে দিয়ে পালিয়ে যাবে। খবরটা কানে আসলেই রক্ত গরম হয়ে গেল। এতগুলো বছর ধরে তার পরিবার শুধু অপবাদ বয়ে যাচ্ছে, তাও এই লোকটার জন্য। আর সে কিনা এখন তার মেহেরকে মারতে চাইছে। মেহরাব খবরটা পেয়ে পিস্তল হাতে বেরিয়ে পড়ে ফখরুলকে মারার উদ্দেশ্যে। পেয়েও যায়। এয়ারপোর্টে পালাবার আয়োজন করেছিল ফখরুল। ধরে নিয়ে আসে সেখান থেকে। শেখ বাড়ি চিলে কোঠাতে বন্দি এখন। মেহরাবের ভাবনায় ব্যাঘাত ঘটায় মেহের। কি করছেন? কিছু না, তৈরি হচ্ছিলাম। তুমি তৈরি হবে না হবু মন্ত্রী সাহেবা? উপহাস করছেন? উপহাস নয়, আমার আর তোমার কিন্তু 50-50 চান্স। আমি পদত্যাগ করেছি। কি বললে? ঠিক শুনতে পেয়েছেন। তাছাড়া আমার জেদ ছিল এটা, তাছাড়া আর কিছুই না। এটা ঠিক হয় না মেহেরজান। তোমাকে ওই চেয়ারে আমি সত্যিই দেখতে চাই। আর আমি আপনাকে? এত ভালোবাসা? ভালোবাসা নয়, ভুল বুঝেছি, তার জন্য ক্ষমা ভেবে নেবেন। ভালোবাসা তো স্বীকার করবে না? না। একবার বলো না ভালোবাসি। সময় হোক মেয়র সাহেব, আগে ওই চেয়ারে বসুন, তারপর। আপনার হুকুম শিরোধার্য মহারানী। মেহের হাসলো। মেহেরাব লাই পেয়ে পাঞ্জাবির একটা বোতাম না লাগিয়ে এগিয়ে গেল মেহেরের দিকে। গলা বাড়িয়ে দিয়ে বলল, ম্যাডাম, বোতামটা লাগিয়ে দিবেন কি? মেহের খেয়াল করলো ও কতটা খাটো মেহেরাবের থেকে। লাজুক মুখ করে বোতামটা লাগাতে লাগাতে বলল, আপনি আমার থেকে এত লম্বা? এত নয়, একটুখানি। আর এটুকু লম্বা না হলে তুমি জড়িয়ে ধরলে তোমার মাথাটা আমার বুকের মধ্যেখানে স্থান পাবে কি করে? শুধু আলতু ফালতু কথা। এটা আলতো ফালতো নয়, এটা ভালোবাসার কথা। বাদ দিন, এবার বের হন তো। আপনার ওখানে থাকা দরকার, কখন কোন ঝামেলা হয়। যাচ্ছি। যাওয়ার আগে কি আমি আমার বউটার কপালে এখনো চুমু দিতে পারি? মেহের মুখ ঘুরিয়ে নিয়ে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। মেহেরাব হতাশার নিঃশ্বাস ফেলে বলল, বুঝেছি, অনুমতি নেই। বউ আমার এখনো অভিমান করে আছে। মেহেরাবের কথা শেষ হওয়ার সাথে সাথে মেহের বাতাসের বেগে এসে মেহেরাবের কপালে একখানা চুমু এঁকে ছুটে পালায়। মেহেরাব প্রথমে থমকে যায়, পরে হেসে নিজেরই মনে বলে, বাচ্চাই রয়ে গেছে এখনো, অথচ কত ম্যাচিউরিটি দেখায়।
জুনাইদের তার লোকদের ফোন করলো। হ্যালো বস। আমার বাপকে খুঁজে পেয়েছিস? কোথায় আছে জানি না বস, তবে মেহরাবের লোক কিডন্যাপ করেছে। ওহ শিট, যে করেই হোক খুঁজে বের কর। কেন্দ্রে ভোট দেওয়া শুরু হয়ে গেছে, আর ওই মেহরাব কুত্তার বাচ্চা এখনো ঘুরে বেড়াচ্ছে। এখনই দেখছি। বলেই ফোনটা কেটে দিল। জুনাইদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মেহেরের কাছে ধরা পড়ার ভয় ক্রমশ বেড়ে চলেছে। মেহেরকে পাওয়ার আশা তো অনেক দূরেই। পাগলের মতো লাগছে ওর। পাগল প্রায়। আধা ঘন্টা পর জুনাইদের আরেক লোক আবার কল করলো। বল কি খবর? মেহের ম্যাডাম পদত্যাগ করেছে জানেন? কি বললি? জি বস, সকালে জানে শুধু আপনি ছাড়া। সকালেই মেহরাব ভাইকে ভোট দিচ্ছে, জয় নিশ্চিত। আর আমি তোকে মেহরাবের গান গাইতে বলিনি। সরি বস। মেহরাব কি করছে? পার্টির লোকদের সাথে বসে বসে আলাপ আলোচনা করছে। মেহের আছে ওখানে? না ম্যাডাম নেই। ফোন রাখ। জুনাইদ ড্রয়ার থেকে একটা পিস্তল নিল। তারপর গাড়ি করে বেরিয়ে গেল নির্বাচন কেন্দ্রের উদ্দেশ্যে। সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, মেহেরা বেশ আশাবাদী। প্রতিদ্বন্দ্বী মেহের ছিল, তাছাড়া বাকিদের নিয়ে ভয় ছিল না একটুও। এখনও নেই। মেহেরাব সকলের সাথে এই নিয়ে আলাপ আলোচনা করছিল। তখনই একটা গুলি এসে লাগলো মেহেরাবের বুকে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল মেহেরাব। রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। উপস্থিত সকলে হতভাগ। একজন চিৎকার করে উঠতেই গাড়ি নিয়ে উপস্থিত হলো মহসিন। জোনায়েদের পেছু নিল কয়েকজন গার্ড। গাড়ি নিয়ে অনেক আগেই বেরিয়ে গেল জোনায়েদ। ফোন কলে মেহেরাবের গুলির কথা মনে স্থির থাকতে পারল না মেহের। কখনো ভাবেনি জোনায়েদ এত দূর যাবে। এত কিছু করেছে, সে চুপ ছিল, আজও সে কি থাকবে? হসপিটালে না গিয়ে সোজা শেখ বাড়িতে চলে গেল মেহের। ড্রয়িং রুমে বসে আছে জুনায়েদ। সকলের হাত থেকে বেঁচে নিরাপদ আশ্রয় কেবল শেষ বাড়ি। কেউ এখানে খুঁজতে আসবে না, কিন্তু মেহের এখানে। মেহের ঘাড় বাঁকা করে জুনায়েদকে দেখে নিল কয়েক পলক, তারপর মৃদু হেসে বলল, আমি তাহলে ঠিক জায়গাতেই এসেছি। তোর কানে খবর পৌঁছে গেছে? কি করে না পৌঁছাবে বলুন? এত বড় মাপের পাপী যে আপনি। এগুলো করতে বাধ্য হয়েছে মেহের, বিশ্বাস করো। আমার বাবা পাপিষ্ট। বাবা আমাকে করতে বাধ্য করেছে। মাকে বন্দি করে আমাকে হুমকি দিয়েছে। নিজের মাকে কি করে বলো মরতে দেই? উনি মারলে আমাকে মারতে চাইতো, আমার স্বামীকে নয়। আর ফুপুকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে বলেছি আপনাকে, ভুলে গিয়েছেন? খবর নিয়ে দেখো, মা সেখানে নেই। জানি। আপনি আপনার লোকদের দিয়ে এয়ারপোর্ট থেকে ফুপুকে কিডন্যাপ করেছেন। কি চান আপনি? তোমাকে। আমাকে? শুধু আমাকে নয়, আমার সম্পত্তির কথাও বলুন। ওগুলো আমার বাবার লালসা মেহের। আর আমি আপনার। তুমি লালসা নয়, ভালোবাসা। ভালোবাসলে এত ঘৃণিত রাস্তা বাঁচতেন না আপনি। ভালোবাসার তো হাজারো সহজ পথ ছিল। নিজের বোনকে খুন, আমার বাবাকে। কি করে ভাবলেন আপনার হব আমি? বাবার খুনি আর এখন আমার স্বামীর। মেয়ের, আমি তোমাকে পেতে চেয়েছিলাম। আমাকে একবার বলে তো দেখতে পারতেন। বলেছেন কখনো? যদি আমি আপনাকে না করে দিতাম তখন করতেন? আমি তখন ছোট ছিলাম বাবা, তোমাকে যা বলতো তাই করতাম। এখন তো নিজের কথা মতো করেছেন। আমার স্বামীকে গুলি তোমাকে পেতে পাবেন না। পুলিশের কাছে নিজেকে ধরা দিয়ে দিন। কখনোই না। আমি জানতাম, তাই সব ব্যবস্থা করেই এসেছি আমি। মানে? চারপাশ পুলিশে ঘেরাও করে আছে, আপনার বাঁচার চান্স নেই। জানতাম আমি মেহের, তুমি একা শুনি, কিন্তু তোমায় আমি ছাড়তে যে পারবো না। এই দুনিয়াতে তোমাকে আমি সবচেয়ে বেশি চেয়েছি, আর এই তোমাকেই যখন পাবো না, তো তুমি কেন থাকবে? জুনায়েদ একটা মুচকি হাসি দিয়ে পিস্তল বের করে মেহেরকে শুট করলো। মেহেরের ভাগ্য ভালো, পাশ কাটিয়ে মেহের বেঁচে গেল। মেহের নিজেও একটা পিস্তল বের করে তাক করলো জুনায়েদের দিকে। আমাকে কি আজও সেই ছোট্ট মেহের পেয়েছেন, নাকি ওই মেহের পেয়েছেন যে যা বোঝাবেন তাই বুঝে যাবে? আপনার বিরুদ্ধে প্রমাণ দরকার ছিল, পেয়ে গেছি। আর আপনার বাবাকেও। এবার জেলের ভাত খাবেন, তবে যদি শিক্ষা হয় আপনার। সরি মেয়ে, আমি তোমাকে এখনো চিনতে পারিনি। আমার কিছু হলে তোমার ফুপুকে কে বাঁচাবে বলো? এত নিচু মনের মানুষ আপনি? হ্যাঁ, আমি যাচ্ছি মেহের, তুমি তোমার ফুপুকে বাঁচাও। আর ওদের বলো আমি রাস্তা ছেড়ে দিতে। আমার লোকেরা তোমার ফুপুকে সরিয়ে কোথাও নিয়ে গেছে, সেটা তো আমি বলবো না। নিজেকে বাঁচাতে হবে যে। জুনায়েদ বের হবার জন্য দরজার দিকে পা বাড়ালো। মেহের পুলিশদের সরে যেতে বলল। জুনায়েদ বিনা বাধায় বেরিয়ে গেল।
শেখ বাড়ি থেকে। মেহের নিজের সেক্রেটারিকে ফোন করলো ফাতেমাকে খুঁজে বের করতে। জুনায়েদকে বিশ্বাস নেই যদি মেরে দেয়। যে নিজের বোনকে মারতে পারে তার কাছে মাকে মারা ব্যাপার না। পুলিশকে ফখরুলের খোঁজ দিয়ে মেহের হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মেহেরাবের জ্ঞান ফিরেছে। রাবিয়া ছেলের শিউরে বসে আছে। কত বড় একটা ফারাক কেটেছে ছেলের। এর জন্য তিনি তসবি জুপে যাচ্ছেন। এনায়েত খান হসপিটালের ডাক্তারদের সাথে কথা বলছেন। সকলেই ব্যস্ত। মেহের একটা মালা নিয়ে ঢুকলো কেবিনে। রাবিয়া তাকিয়ে বললেন, স্বামী হাসপাতালে এতক্ষণে আসার সময় হলো? সরি মা, আসলে পারিবারিক শত্রুতার কারণেই কি নিজের স্বামীর জীবনের পরোয়াও করবে না? মেহের কিছু বলতে যাবে তার আগে মেহরাব মুমূর্ষ গলায় মাকে বলল, আহ মা, ওকে বকো না। হ্যাঁ হ্যাঁ, ওকে বললেই তোর কলিজা পুড়ে যায়। থামো না, ওকে এখানে রেখে তুমি একটু বাইরে যাও। যাচ্ছি যাচ্ছি, বকে পেলে মাকে এখন সহ্য হবে কেন? রাবিয়া বেরিয়ে গেলেন। মেহেরাবের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো ছলছল। মেহরাব মৃদু হেসে বলল, এই মেয়ে, কাঁদবে নাকি? এত বেখেয়াল কেন আপনি? দরজাটা লাগিয়ে আসো বলছি। দরজা লাগাবো কেন? বুকে ভীষণ ব্যথা করছে, যা বলছে করো না। মেহের ছুটে গিয়ে দরজা লাগিয়ে দিল। মেহেরাবের বেড থেকে একটু দূরে দাঁড়িয়ে রইল। মালাটা পরাবে না মেহেরজান? নিজের হাত থেকে মালাটা মেহেরাবের গলায় পরিয়ে দিল মেহের। অভিনন্দন মেয়র সাহেব। ধন্যবাদ। এখন কেমন লাগছে? এতক্ষণ খারাপই লাগছিল, তোমাকে দেখার পর থেকে ভালো বোধ করছি। একদমই হেয়ালি মার্কা কথা বলবেন না। নতুন মেয়রের মুখে এইসব মানায় না। আমি গার্ডদের ব্যবস্থা করেছি, ওরা হসপিটালে আপনাকে পাহারা দেবে। আর হ্যাঁ, এখান থেকে বের হবার পর থেকে সব সময় ওদের সাথে রাখবেন। জি ম্যাডাম। আমি তাহলে এখন আসি, আপনি বিশ্রাম নিন, কাজ আছে আমার। এই তো এলে, চলে যাবে? যেতে হবে। একটু ভালোবাসবে না? এখন বিশ্রামের প্রয়োজন আপনার। ভালোবাসা পেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। একটু পাশে এসে বসো না, এত শাসন। মেহের পাশে এসে বসলো। নিচ থেকে মেহেরাবের একটা হাত ধরলো। মেহেরাব ভর দিয়ে বসার চেষ্টা করছে দেখে মেহের ধমকে উঠল। একদম উঠবেন না, শুয়ে থাকুন। আমি বেশিক্ষণ থাকবো না, এর মধ্যে ঘুমিয়ে যান আপনি। আরও বাড়বে, কথা না বাড়িয়ে চোখ বন্ধ করুন। মেহরাব বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করে নিল। তার ক্লান্ত শরীর কিছুক্ষণের মধ্যেই তলিয়ে গেল অতল ঘুমে। মেহের বেরিয়ে গেল তার কাজে। ফাতেমাকে বাঁচাতে হবে আর জুনাইদকেও ধরতে হবে দ্বিতীয়বার কোনো ক্ষতি করার আগে। একটা হসপিটালে কেবিনে বসে আছে জুনাইদ। হাত পা কাছে ওর, বেশ চিন্তায় দেখেই বোঝা যায়। জুনাইদের বসে থাকা চেয়ারটার সাথে লাগোয়া বেড যেখানে শুয়ে আছে ওর মা ফাতেমা। ফাতেমা পুরোপুরি প্যারালাইজড, কথাও বলতে পারে না ঠিক মতো। মাঝে মাঝে বলে, তাও সীমিত। আজ ছেলেকে চিন্তিত দেখে থাকতে পারলেন না আর। বাবা, কিছু ভাবছিস? জুনাইদের খটখট জবাব, কিছু না। তোর বাবাকে দেখছি না, কোথায় ও? জানি না। আমাকে এখানে আননি কেন? মেহের তো বলেছিল আমায় সিঙ্গাপুর নিয়ে যাবে। আমার ইচ্ছে হয়েছে এনেছি, এত প্রশ্ন করছো কেন? চুপচাপ শুয়ে থাকো তো। ফাতেমা ছেলের ধমকে চুপসে গেলেন। জুনাইদ কেবিন থেকে বের হয়ে গেল। মাথায় হাত দিয়ে নিজের চুল ছিঁড়তে লাগলো। সময় থাকতে কেন সে কিছু করলো না? কিছু করবে করবে করে এতদিন পার করে দিল, কিন্তু কিছু করলো না। এখন সব হাতের নাগালের বাইরে। ওর নামে ওয়ারেন্ট ও বের হয়ে গেছে, আর ওই মেহরাব এখনো বেঁচে আছে। ভাবলেই জুনাইদের রাগ মাথা চাড়া দিয়ে উঠছে। অফিসের লোকজনগুলো এখন ফোন তুলছে না। জুনাইদের এখন দেশ ছেড়ে পালানো দরকার। অথচ যাদের শেখ বাড়ির টাকা খাইয়ে খাইয়ে পেট মোটা করেছে তারাই এখন ফোন ধরছে না। গা জ্বালা করছে রাগে, কি করবে ভেবে পাচ্ছে না। মেহের পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেও জুনাইদের খোঁজ পেল না। কোথায় আছে কিছুই জানে না ও। ফখরুলকে জেলে পাঠিয়েছে, জুনাইদের খোঁজ ফখরুলই দিতে পারবে। মেহের জেলারের অনুমতি নিয়ে ফখরুলের সাথে দেখা করলো। এই কয়েক ঘন্টায় ফখরুলের তেল চকচকে চামড়া ঝুলে পড়েছে। মেহেরের দিকে মাথা তুলে তাকালো, মুখে হাসি এনে বলল, কেমন আছো শেখ বাড়ির মালকিন? জুনাইদ ভাই কোথায় জানেন আপনি? না, ওর সাথে আমার সম্পর্ক নেই। মেহরাবকে মারার জন্য বলেছিল। আমি ওকে মারতে গিয়ে তোমায় মারতে চেয়েছিলাম,
তোমার স্বামী বাঁচিয়ে নিল। এরপর থেকে জুনায়েদের সাথে আর দেখা হয়নি। আপনি সত্যি বলছেন? এখন আর মিথ্যে বলে লাভ কি? তাও ঠিক। জবানবন্দি দিয়ে দিয়েছেন? হ্যাঁ। আপনি আমার বাবার অনেক প্রিয় ছিলেন, যদিও বিশ্বাসঘাতক, তবুও যদি কিছুর প্রয়োজন হয় আমায় জানাবেন। এখানে আমার লোক আছে। কিছু লাগবে না? মেহের চলে এলো। ফখরুলকে ভীষণ অসহায় লাগছে। জেলে পড়লে বোয়াল মাছও কেমন মিয়ে যায়। মেহেরের মায়া হচ্ছে। লোকটার জন্য ইচ্ছে করছে বের করে আনতে ওই 4 শিকের মাঝখান থেকে। তবে মেহের তা করবে না। ওর অপরাধ ক্ষমার অযোগ্য। কড়া পাহারা পেরিয়ে জোনায়েদ মেহেরাবের কেবিনে ঢুকলো। কোনো শব্দ না করে এগিয়ে গেল বেডের দিকে। অন্ধকার কেবিন, খটকা লাগলো জোনায়েদের, তবুও অতি সাবধানে সাদা চাদরে মোড়া মেহেরাবকে একের পর এক ছুরির আঘাত করতে লাগলো। কিছুক্ষণ কোনো কিছু না ভেবে আঘাত করার পর যখন বুঝলো মেহেরাব নয়, বালিশ থমকে গেল জোনায়েদ। সঙ্গে সঙ্গে কেবিন থেকে জ্বলে উঠল জোনায়েদ। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলো মেহেরাব কেবিনের সোফায় পায়ের উপর পা তুলে বসা। জোনায়েদ তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলল, আগে থেকেই তাহলে জানতি আমি যে আসবো? মাতা মেহরাব খানকে কি তুই এত বোকা ভাবিস? তুই অতি চালাক। ঠিক ধরেছিস। তোর বাবা অবশ্য চালাকি করতে বেশ সাহায্য করেছে। শালা হারামি। আমার মারা তোর কাছে আকাশের চাঁদ। আমি যদি মরি না তোকে নিয়ে মরবো। তোরই আমার একার নয়, তোরও ডুববে। সে করতে করতে তুই বড় হবি, আমি বাবা হব, আর তুই মামা। তার চেয়ে কাজ কর, তোকে একটু অফার দিচ্ছি, অফারটা নিয়ে নে। কি চাইছিস তুই? তুই মেনে নিবি? জুনায়েদ মেহেরাবের দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে, আর মেহেরাবের ঠোঁটে ব্যঙ্গের হাসি। জুনায়েদকে কেবিনে ঢুকতে দেখে ফেলে একজন গার্ড, সাধারণত ছদ্মবেশে ছিল সে। মেহেরের কথাতেই এমনটা করেছে। জুনায়েদের আসার খবর মেহেরকে তৎক্ষণাৎ দিল। মেহের ছুটে হসপিটাল এলে মেহেরাবের কেবিন থেকে গুলির শব্দ শোনা গেল। থমকে গেল মেহের, পায়ের গতি বাড়িয়ে দিল। কেবিনে ঢুকে দেখলো মেহেরাব কাত হয়ে পড়ে আছে বেডের মধ্যে। মেহেরাবের মাথা কোলে তুলে ধরলো। ঠিক আছেন আপনি? একদম মেহেরজান। মেহের গার্ডদের দিকে তাকিয়ে বলল, খোঁজো ওই শয়তানটাকে। তার দরকার নেই মেহেরজান। গার্ডরা ততক্ষণে ছুটে বের হয়ে গেছে। মেহেরাবের দিকে তাকিয়ে অগ্নি চোখে বলল, জুনায়েদ ভাই কোথায়? ছেড়ে দাও, ওর ব্যবস্থা হয়ে গেছে। আর আজকের ফ্লাইটে তোমার ফুপু সিঙ্গাপুর যাচ্ছে, আমার মামার কাছে। আপনি কোথায় পেলেন ফুপুকে? এই অবস্থায় বের হয়েছেন? না মেহেরজান, তোমার মানা না শোনার আমার সে ক্ষমতা আছে নাকি? মেহের জবাব দিল না। মহসিন এসে একটা ফোন ধরিয়ে দিল। স্ক্রিনের সামনে ফাতেমা। মেহের স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর কেবিন থেকে বেরিয়ে গেল কথা বলার জন্য। হসপিটাল থেকে বাড়ির ছেলে বাড়ি ফিরেছে আজ। যদিও জানা গেল মেহেরাবের গুলি লাগার বিষয়টা নকল ছিল। হসপিটাল থেকে ফিরে ড্রয়িং রুমে সকলকে দেখলেও মেহেরকে দেখল না মেহেরাব। কিছু বলল না, নীরবে মায়ের আদর খেতে লাগলো বসে বসে, আর চোখ বোলাতে লাগলো চারিদিকে। খাবার খাইয়ে একেবারে ছেলেকে ছাড়লো রাবেয়া। তবে অবাক করার বিষয় হলো কেউ মেহেরকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করলো না। মেহেরাবের আর সহ্য হলো না, শেষমেশ জিজ্ঞেস করেই বসলো, মেহের কোথায়? রাবেয়া বললেন, কোথায় আর হবে, নিজের ঘরে। তোর বউ কি আর ঘর থেকে বের হয়? না হলে নেই, আমি বরং চাই। সে যা, সংসারের কাজ করতে বল। আমি আর কত করব, বুড়ো হয়েছি তো। আজকে রান্না তোমার বা মনের হাতে নয়, সে আমি খেয়ে বুঝেছে। তাহলে কার রান্না? আমার মেহেরজানের। বলেই হেসে ফেলল। বাড়ির সকলেই হাসতে লাগলো মেহেরাবের কথায়। এনায়েত খান বলল, মেহের জীবনে প্রথম রান্না করেছে, যে বউ তার রান্না একবার খেয়ে বুঝে গেছে। ভালোবাসে বাবা। হাসতে হাসতে সকলেই হুমড়ি খেলো। মেহেরাব কথা শেষ করে রুমে চলে এলো। মেহের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেহেরাব হাতের ঘড়িটা খুলে রেখে ব্যালকনিতে গেল। আকাশ ভারী করে চাঁদ উঠেছে। মেহের আকাশের পানে তাকিয়ে আছে এক মনে। মেহেরাবের উপস্থিতি টের পেয়ে গেল, শান্ত স্বরে বলল, চাঁদ কত সুন্দর দেখেছেন? তাই তো আমাদের থেকে দূরে। পছন্দের সব কিছু বুঝি দূরের হয়? তোমার পছন্দের কি দূরে বলো মেহেরজান? আপনি? এই তো আমি তোমার পাশে। তবুও কেন দূরের মনে হয়? কাছে আসি তাহলে, কি বলো?
মেহেরাবের চোখে মুখে দুষ্ট হাসি। আগে বলুন জুনায়েদ ভাইয়ের সাথে কি করেছেন? সেটা বলা যাবে না। মেহের রুমের দিকে চলে যেতে যেতে বলল, তাহলে বাবা ডাক শোনার আশা ছেড়ে দিন। আর কতকাল অপেক্ষা করাবে বলো তো? বলে দিলেই হয়, বাবা বানিয়ে দেবো একেবারে। তোমার মুখের লাগাম কোথায় মেহেরজান? এদিকে একেবারে ছুটে গেছে। আগে আমায় কতই বা জানতেন যে বললেন লাগাম ছুটে গেছে? তুমি অবলায় কিশোরই তো ভাবতাম। মোটেও আমি অবলা নই। তাহলে কিছু করলে সেটা অন্যায় হবে নাকি বলো? খবরদার যদি আমার কাছে আসার চেষ্টা করেন তো। সে পরে ফাঁসি দিলে না হয় ঝলে যাব। এখন আর তর সইতে পারছি না। বিয়ের 5 বছর পর বাসর বলে কথা। এবার পালাতে দেব না পাখি। খাঁচে অনেক কষ্টে বন্দি করেছে। মেহের ছুটে পালাবার ধান্দা করতে মেহেরাব হ্যাচকা টান মেরে নিজের কাছে নিয়ে এসে বলল। মেহের কিছু বলল না, ওর পুরো শরীর কাঁপছে। কম্পিত শরীরে ধরা দিল সে আজ মেহেরাবের কাছে। প্রণয়ের তীব্র স্বরে মুখরিত হলো ঘরময়। ভালোবাসার এক নতুন দিগন্তে নতুন সূচনা হলো। বিচ্ছেদ বিরহ শেষে পেল দুটো হৃদয়ের পূর্ণতা। অবশেষে 8 মাস পর ড্রয়িং রুমে খান পরিবারের সকলে বসে আছে। সকলেই আড্ডায় মশগুল। কারোর হাতে চা বা কারোর হাতে ডাল পুরি। এনায়েত খান হাস্যমুখে খোশ গল্প করছে ফাতেমার সাথে। গত 2 মাস ধরে ফাতেমা এই বাড়িরই সদস্য। নিজের স্বামী সন্তানের কুকীর্তি সম্পর্কে এতদিনে তিনি অবগত। ছেলের খোঁজ জানেন না, তবে জীবনে শাস্তিভোগ করা স্বামীর সহিত মাঝে মাঝে দেখা হয়। সকলে আড্ডায় মশগুল থাকলে মেহেরাব কোথাও নেই। রাবিয়া চায়ের ট্রে নামিয়ে রাখতে রাখতে সকলের উদ্দেশ্যে বলল, ওরা এখনো এলো না কেন বলো তো? এনায়েত খান জবাব দিলেন, চলে আসবে হয়তো, রাস্তায় আছে। এবার যদি কোনো সুখবর নিয়ে আসে। গত 8টা মাস ধরে চেষ্টা করছে, কিছুতেই কিছু হচ্ছে না। অত চিন্তা করো না, দেখবে খুশির খবরই আসবে। তাই যেন হয়। ডাক্তারের কেবিন থেকে বের হয়ে ওয়েটিং রুমে বসে থাকা মেহেরাবকে জড়িয়ে ধরল সোজা। মেহেরাব ফোন নিয়ে ব্যস্ত ছিল মেহেরের এমন ঘটনায়। বিব্রত হয়ে গেল, তবে আগলে নিল নিজের মেহেরজানকে। মেহের কাছে মেহেরাব সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না মেহেরজান, কোনো ব্যাপার না। আমরা আবার চেষ্টা করব। তবুও কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। মেহের অনবরত কাঁদছে। মেহেরাব শক্ত করে জড়িয়ে ধরে বলল, মেহেরজান, আমার কোনো আক্ষেপ নেই, তোমার প্রতি অভিযোগ নেই। আজ আমি সেই দিনের মতোই তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মেহের ফোপাতে ফোপাতে বলল, আমরা বাবা মা হব, বাবু আসছে আমাদের। মেহেরাব স্তব্ধ হয়ে গেল, জমে গেল যেন। অবশেষে তাদের স্বপ্ন সত্যি হলো। মেহেরাবের চোখে জল জমতে শুরু করেছে। নিজেকে আটকে রেখে বলল, চলো বাড়ি চলো, সকলকে জানাতে হবে তো। আপনি খুশি হননি? ভীষণ খুশি। গাড়ি নিয়ে মেহেরাব বাড়ি গেল না, মেহেরকে নিয়ে গেল সেই কাশবনে। আজও শরতের তুলো মেঘ আকাশে উড়ছে। কাশবনে সাদা কাশফুল মেতে আছে মিছিলে। মেহেরের পরনের গোলাপি রাঙা শাড়ি উড়ছে হালকা বাতাসে। মেহেরাব শক্ত করে মেহেরের হাত ধরে আছে। দূর আকাশের মেঘেরা ভিড় করেছে ওদের দেখতে। ভালোবাসার রাঙা কপত কপতি আজ আবারও সেই ভালোবাসার স্বর্গে।